ডোনাল্ড ট্রাম্প কি ইরানে গিয়ে তার রাজনৈতিক জীবনের বাজিটা ধরেছিলেন, নাকি নিজের কেরিয়ারের সবচেয়ে বড় ভুলটা করে বসলেন? আমেরিকা কি ভেবেছিল এটা ভেনিজুয়েলা হবে, যেখানে সরকার ফেলে দেওয়া ডাল ভাত? কিন্তু সিরিয়াসলি বলুন তো, এটা তো আফগানিস্তান 2.0 হতে যাচ্ছে। আজ আমরা এমন 5টি ভয়ঙ্কর প্রশ্নের উত্তর খুঁজব যা সিএনএন বা বিবিসি আপনাকে বলছে না। কারণ যুদ্ধের ময়দান থেকে যে খবরগুলো আসছে তা শুধু যুদ্ধের হার জিত নয়, বরং আমেরিকার সুপার পাওয়ার স্ট্যাটাস শেষ হওয়ার ইঙ্গিত দিচ্ছে। দেখুন দর্শক, পরিস্থিতি এখন আর কোনো সাধারণ যুদ্ধের পর্যায়ে নেই। গত 5 দিন ধরে মধ্যপ্রাচ্য আক্ষরিক অর্থেই দাউ দাউ করে চলছে। আমেরিকা এবং ইসরায়েল ভেবেছিল তারা তেহরানে বোমা ফেলবে আর ইরানিরা তাদের ফুল দিয়ে বরণ করে নেবে। তাদের প্ল্যান ছিল তেহরানকে লিবারেট বা মুক্ত করা, সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। কিন্তু বাস্তবতা কি? যে তেহরানে তারা গণতন্ত্র আনতে গিয়েছিল, আজ সেই তেহরানের স্কুলগুলোতে, হাসপাতালগুলোতে তো কার্পেট বম্বিং হচ্ছে। আমরা খবর পেয়েছি একটি গার্লস স্কুলের উপরে বোমা হামলায় 160 জনেরও বেশি নিষ্পাপ ছাত্রী নিহত হয়েছে। ভাবুন একবার, 160টি পরিবার ধ্বংস হয়ে গেল। এর নাম কি গণতন্ত্র? ইরানের মানুষ এখন আর প্রতিবাদের জন্য রাস্তায় নামছে না, তারা নামছে মাতম করার জন্য, আর একই সাথে প্রতিশোধের স্পৃহা নিয়ে। অন্যদিকে ইরান কিন্তু চুপ করে বসে নেই। তাদের সুপ্রিম লিডার নেই, চেইন অফ কমান্ড ভেঙে চুরমার, কিন্তু তারা যেন একটা আহত বাঘের মতো আচরণ করছে। তেল আবিব, হাইফা, জেরুজালেম, ইসরায়েলের এমন কোনো শহর নেই যেখানে সাইরেন বাজছে না। গালফ স্টেটগুলোতেও মিসাইল পড়ছে। সবচেয়ে বড় কথা, রিয়াদ এবং কুয়েতে আমেরিকান মিশনের উপরে হামলা হয়েছে। দূতাবাসগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আমেরিকা, যাদের ডিফেন্স বাজেট $1 ট্রিলিয়ন, তারা তাদের নাগরিকদের বলছে তোমরা ইমিডিয়েটলি দেশ ছাড়ো। কিন্তু যাবে কোথায়? ফ্লাইট বন্ধ, রাস্তা বন্ধ। আমেরিকা বলছে সরি, আমাদের আর্মি ব্যস্ত, আমরা তোমাদের ইভ্যাকুয়েট করতে পারবো না। এই হলো বিশ্বের 1 নম্বর সুপার পাওয়ারের অবস্থা। নিজেদের নাগরিকদের নিরাপত্তা দেওয়ার মুরদ যাদের নেই, তারা গেছে অন্য দেশে গণতন্ত্র উদ্ধার করতে। এবার আসা যাক প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণে। আমেরিকা আসলে এই যুদ্ধটা কেন লড়ছে? আপনারা হয়তো ভাবছেন এটা কোনো জটিল জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি, কিন্তু বিশ্বাস করুন, আমেরিকার নিজের প্রশাসনের মধ্যেই কেউ জানে না তারা আসলে কি করতে চায়। আসুন ক্রোনোলজি দেখি তাদের বয়ান কিভাবে পাল্টাচ্ছে। যুদ্ধের প্রথম দিন ট্রাম্প প্রশাসন, রুবিও এবং জেডি ভ্যান্স বললেন আমাদের একমাত্র লক্ষ্য হলো ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম ধ্বংস করা। মনে আছে সেই বাংকার বাস্টিং বমগুলোর কথা? তারা বলল ওগুলো দিয়ে ইরানের মাটির নিচের সব ল্যাব ধ্বংস করে দেব। ঠিক আছে, মেনে নিলাম। দ্বিতীয় দিন সুর পাল্টে গেল। ট্রাম্প বললেন না না না, আসলে আমরা ইরানের রিজিম চেঞ্জ করতে চাই, ইসলামিক রিপাবলিককে সরিয়ে নতুন সরকার আনতে চাই। ভালো কথা। তৃতীয় দিন ডিফেন্স সেক্রেটারি এসে বললেন আসলে আমরা ওদের মিসাইল ক্যাপাসিটি কমাতে চাই, ওদের হাত পা ভেঙে দিতে চাই, যাতে ওরা আর মিসাইল ছুটতে না পারে। আর এখন মার্কো রুবিও এক অদ্ভুত হাস্যকর যুক্তি দিচ্ছেন। তিনি বলছেন যে আমাদের কাছে খবর ছিল ইসরায়েল ইরানের উপর অ্যাটাক করবে, আর ইসরায়েল অ্যাটাক করলে ইরান পাল্টা আমেরিকার উপর অ্যাটাক করত, তাই ইরান আমাদের মারার আগেই আমরা ওদের মেরে দিলাম। সিরিয়াসলি বলুন তো, এই যুক্তির কোনো আগামাথা আছে? সোজা কথায় তারা স্বীকার করে নিচ্ছে যে ইসরায়েল যা চায় আমেরিকা সেটাই করে। আমেরিকার ফরেন পলিসি এখন আর ওয়াশিংটন ডিসি বা পেন্টাগন থেকে ঠিক হয় না, ঠিক হয় তেল আবিব থেকে। জেডি ভ্যান্স কিছুদিন আগেই বলেছিলেন ইরানের হাতে নিউক্লিয়ার ওয়েপেন থাকা যাবে না। কিন্তু প্রশ্ন হলো, আপনারা তো জুন 2025-এ এই দাবি করেছিলেন যে বাংকার বাস্টিং বোমা দিয়ে সব ধ্বংস করে দিয়েছেন। তাহলে এখন আবার নতুন করে কি ধ্বংস করছেন? নাকি আপনারা স্বীকার করছেন যে 2025-এর সেই অপারেশন পুরোপুরি ফেল করেছিল? আজ নিউ ইয়র্ক টাইমস পর্যন্ত লিখতে বাধ্য হচ্ছে যে ট্রাম্প কোনো এক্সিট স্ট্র্যাটেজি ছাড়াই আমেরিকাকে এই যুদ্ধে নামিয়েছেন। অর্থাৎ ঢোকার রাস্তা জানা আছে, কিন্তু বেরোবেন কোন দিক দিয়ে সেটা কারোর জানা নেই। আর এখানেই গল্পের আসল টুইস্ট। ইরানের ফরেন মিনিস্টার, যিনি এখন বলতে গেলে দেশটির সবচেয়ে সিনিয়র জীবিত লিডারদের একজন, তিনি একটি মারাত্মক কথা বলেছেন। তিনি বলেছেন এই যুদ্ধটা আমেরিকার চয়েস বা পছন্দ নয়, আমেরিকা এই যুদ্ধটা লড়ছে ইসরায়েলের হয়ে। তিনি আরও বলেছেন আমেরিকান সিটিজেনরা এর চেয়ে ভালো কিছু ডিজার্ভ করে, তাদের উচিত তাদের দেশটাকে এই যুদ্ধবাজদের হাত থেকে ফিরিয়ে আনা। চিন্তা করে দেখুন আমেরিকার ভিতরেই এখন কি হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় সাপোর্টার বেস, যাদের আমরা মাগা বলি, তারা এখন ট্রাম্পের উপর ক্ষিপ্ত। মার্জারি টেইলর গ্রিন, যিনি ট্রাম্পের অন্ধ ভক্ত ছিলেন, তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন আমরা এটার জন্য ভোট দেইনি, আমরা আমেরিকা ফার্স্ট চেয়েছিলাম, অন্য দেশের যুদ্ধ লড়তে চাইনি। ট্রাম্প একসময় বুক ফুলিয়ে বলতেন আমি কোনো স্টুপিড ওয়ার বা বোকা যুদ্ধে জড়াবো না। আর আজ তিনি এমন এক যুদ্ধে জড়িয়েছেন যেখানে তার নিজের দলের লোকজন তাকে প্রশ্ন করছে। সিএনএনের পোলে দেখা যাচ্ছে 60% আমেরিকান এই যুদ্ধের বিপক্ষে। ট্রাম্প ভেবেছিলেন এটা তার প্রেসিডেন্সির জন্য ভালো হবে, কিন্তু এটা এখন তার গলায় ফাঁস হয়ে দাঁড়িয়েছে। এবার আসুন একটু মিলিটারি এবং টেকনিক্যাল দিকটা দেখি। আমেরিকা ভেবেছিল তাদের টেকনোলজি এত হাইফাই যে তারা 4-5 দিনেই সব শেষ করে দেবে। ট্রাম্প বলেছিলেন আমাদের কাছে আনলিমিটেড সাপ্লাই আছে, আমরা ফরএভার ওয়ার বা অনন্তকাল যুদ্ধ চালাতে পারবো। কিন্তু গ্রাউন্ড রিয়ালিটি কি?
অপারেশন এপিক ফিউরির জন্য আমেরিকা $1.5 বিলিয়ন খরচ করে বিল্ড আপ করেছিল, কিন্তু যুদ্ধের ময়দানে তাদের F-15 ফাইটার জেটগুলো, যা বিশ্বের অন্যতম সেরা যুদ্ধ বিমান, সেগুলো কুয়েতের আকাশে ধ্বংস হচ্ছে। 1 মার্চ কুয়েতের আকাশে 3টি F-15 ফাইটার জেট ধ্বংস হয়েছে। আমেরিকা অফিসিয়ালি বলছে ওটা ফ্রেন্ডলি ফায়ার ছিল, মানে ভুল করে নিজেদের প্লেন নিজেরাই মেরে দিয়েছে। দর্শক, একটু লজিক দিয়ে ভাবুন। যুদ্ধের ময়দানে কনফিউশন থাকে, মানলাম। একটা প্লেন ভুল করে ধ্বংস হতে পারে, মানলাম। কিন্তু একই দিনে তিনটে অত্যাধুনিক যুদ্ধ বিমান নিজেদের গুলিতে ধ্বংস হলো, এটা কি বিশ্বাসযোগ্য? নাকি সত্যটা হলো ইরানের S-300 বা তাদের নিজস্ব তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম আমেরিকার এই দম্ভ চূর্ণ করে দিয়েছে? আমেরিকা সত্যটা লুকাচ্ছে, কারণ এই প্লেনগুলো ধ্বংস হওয়া মানে তাদের টেকনোলজিক্যাল সুপিরিয়রিটি সেটা ধ্বংস। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো আমেরিকার মিসাইল স্টক ফুরিয়ে আসছে। পেট্রিয়ট মিসাইল, যা দিয়ে তারা ইরানের মিসাইল আটকাবে, সেগুলো তৈরি করা অনেক ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। ব্লুমবার্গ রিপোর্ট করছে সংযুক্ত আরব আমিরাত বা ইউএইর ইন্টারসেপ্টর মিসাইল আর মাত্র 1 সপ্তাহ চলবে। কাতারের স্টক শেষ হবে 4 দিনে। আমেরিকা এখন ইউক্রেন ফ্রন্ট থেকে, ইন্দো প্যাসিফিক থেকে মিসাইল ধার করে আনছে। অন্যদিকে ইরান, তারা বলছে, আরে দাঁড়ান, আমরা তো এখনো আমাদের আসল খেলাই শুরু করিনি। আমাদের ফাতা হাইপারসনিক মিসাইল তো এখনো পকেটেই আছে। আমাদের কাছে মাসের পর মাস যুদ্ধ চালানোর রসদ আছে। ট্রাম্প ভেবেছিলেন এটা হবে 100 মিটার স্পিড দৌড়, কিন্তু ইরান এটাকে ম্যারাথনে পরিণত করেছে। আর এই ম্যারাথনে আমেরিকার দম ফুরিয়ে আসছে। সুতরাং দর্শক, এত সময়ে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আমেরিকা কিভাবে লক্ষ্যহীনভাবে এই যুদ্ধে নেমেছে। কিন্তু গল্পের সবচেয়ে ভয়ানক এবং ডাটি চ্যাপ্টারটা এখন খুলতে যাচ্ছি। যুদ্ধের ময়দানে গুলি বোমা তো সবাই দেখে, কিন্তু পর্দার আড়ালে যে ষড়যন্ত্র বা কনস্পিরেসি চলে, সেটা কজন দেখে? সিরিয়াসলি বলুন তো, আপনি কি বিশ্বাস করেন সৌদি আরবের তেলের খনিতে ইরান হামলা করেছে, নাকি এর পেছনে অন্য কেউ কলকাঠি নাড়ছে? আসুন, সৌদি আরবের আরামকো তেলের খনির ওই যে হামলার ঘটনা, সেটা একটু জুম করে আমরা দেখি। আমেরিকা এবং পশ্চিমীরা প্রথমেই আঙুল তুলল ইরানের দিকে, বলল দেখো ইরান কত খারাপ, ওরা সৌদি আরবে হামলা করেছে। কিন্তু সৌদি সরকার বোকা নয়, তারা এখন নিজেদের তদন্ত কমিটি বসিয়ে তদন্ত শুরু করেছে। আর তদন্তে যা বেরিয়ে আসছে তা চমকে দেওয়ার মতো। দেখুন, জিওপলিটিক্সের টেবিলে একটা খুব জনপ্রিয় শব্দ আছে, ফলস ফ্ল্যাগ অপারেশন। এর মানে হলো বন্ধু সেজে নিজের লোকের উপরে হামলা করা, যাতে দোষটা শত্রুর ঘাড়ে চাপানো যায়। একটা খুব শক্তিশালী থিওরি বা তত্ত্ব উঠে আসছে। এটা কি ইসরায়েলের কাজ? আচ্ছা বলুন তো, ইসরায়েল কি চায় সৌদি আরব নিউট্রাল বা নিরপেক্ষ থাকুক? একদমই না। তারা চায় সৌদি আরব পুরোপুরি এই যুদ্ধে নামুক। আর সৌদি আরবকে যুদ্ধে নামানোর একটাই উপায়, তাদের উপরে হামলা করা এবং বলা যে এটা ইরান করেছে। আর এটাই হলো আসল খেলা। সৌদি আরব যদি এই ফাঁদে পা দেয়, তবে পুরো মুসলিম বিশ্ব 2 ভাগে ভাগ হয়ে যাবে। শিয়া বনাম সুন্নি ভাইয়ে ভাইয়ে লড়াই শুরু হবে। আর লাভ হবে কার? অস্ত্র ব্যবসায়ীদের এবং ইসরায়েলের। রিয়াদ যদি তদন্ত করে প্রমাণ পায় যে তাদের সাথে গেম খেলা হয়েছে, তবে এই পুরো জোট তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আমেরিকা তখন একা হয়ে যাবে। এবার একটু অঙ্কের ক্লাসে যাওয়া যাক। দেখুন, যুদ্ধের ময়দানে আবেগ দিয়ে যুদ্ধ হয় না, যুদ্ধ হয় লজিস্টিক দিয়ে। আমেরিকা দাবি করছে তাদের কাছে আনলিমিটেড বা অফুরন্ত মিসাইল আছে, কিন্তু বাস্তবতা হলো প্যাট্রিয়ট মিসাইল বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইলগুলো তৈরি করতে কয়েক মাস, এমনকি বছরও সময় লেগে যায়। একটা মিসাইলের দাম $1 মিলিয়ন। অন্যদিকে ইরান কি করছে? তারা ব্যবহার করছে সস্তা ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল। একটা ড্রোন বানাতে খরচ হয় হয়তো কয়েক হাজার ডলার। এখন ভাবুন, $20,000 একটা ড্রোনকে মারার জন্য আমেরিকা যদি $2 মিলিয়ন মিসাইল মারে, তাহলে দেউলিয়া কে হবে? ব্লুমবার্গ রিপোর্ট করছে সংযুক্ত আরব আমিরাত বা ইউএইর ইন্টারসেপ্টর মিসাইল আর মাত্র 1 সপ্তাহ চলবে। কাতারের স্টক শেষ হবে 4 দিনে। আমেরিকা এখন ইউক্রেন ফ্রন্ট থেকে, ইন্দো প্যাসিফিক থেকে মিসাইল ধার করে আনছে। এর মানে হলো আমেরিকা বিশ্বের অন্যান্য জায়গায় দুর্বল হয়ে পড়ছে। আমেরিকা ভাবছে যে তারাই দুনিয়ার সবচেয়ে বড় গুটিবাজ, কাহিনীবাজ, তাদের গোয়েন্দা নেটওয়ার্ক সবচেয়ে শক্তিশালী। ট্রাম্প আজকে বলছিল যে এই মুহূর্তে তোমরা পৃথিবীবাসী যারা আছো, যে রাষ্ট্রগুলোর প্রধানরা আছে, তোমাদের বাবা হচ্ছি আমি, ডোনাল্ড ট্রাম্প। যা খুশি তাই করবো, তোদেরকে মারবো, তোদেরকে ঠাপাবো, তারপর তোরা আমাদেরকে তেল মারবি, আর নয়তো ক্ষমতা থেকে সরাই দিব। তো ক্ষমতা বড় পিচ্ছিল জিনিস, সবার কাছে ভালো লাগে। তো বিশ্বজুড়ে যে মুসলিম রাষ্ট্রগুলো আছে, ক্ষমতার লোভে বা টেকনিক্যালি আমেরিকার কাছে আসলে অসহায়। তবে পলিসির কাছে এবার খোদ আমেরিকা অসহায়। দেশের জন্য জীবন দিতে পারে এমন কিছু ইরানি সেনাবাহিনীর গুপ্ত যোদ্ধারা গুপ্ত বেশে প্রবেশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। আর আমি যখন এই কথা বলছি, এটার প্রমাণ হচ্ছে যুক্তরাষ্ট্রে খুবই গুরুত্বপূর্ণ এবং কি ভৌগোলিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা শহর হচ্ছে ফিলাডেলফিয়া। যারা বার্গার খান অনেকে জানেন যে ফিলাডেলফিয়া একটা ব্র্যান্ড, বার্গারের একটা ব্র্যান্ড। তো যুক্তরাষ্ট্রের সেই ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যের সীমান্ত কর্মকর্তারা বলছেন যে প্রায় 4000 বছরের পুরনো, অর্থাৎ ব্রোঞ্জ যে যুগটা ছিল, সেই যুগের একগুচ্ছ তলোয়ার এবং তীরের ফলা জব্দ করা হয়েছে। প্রত্নতাত্ত্বিকরা বলছেন যে এই সম্পদগুলো আসলে ইরানের।
তো হঠাৎ করে যখন এই যুদ্ধ চলাকালীন একটা পরিস্থিতি, এই মুহূর্তে যখন এই জিনিসগুলো পাওয়া গেল, তো কেউ কেউ বলছেন যে মার্কিনীদের বিপরীতে ইরানের যে সাপোর্টার শ্রেণী আছেন, হতে পারে ইরানের জনগণ অথবা আর বিভিন্ন জায়গায়, আপনি দেখেন পাকিস্তানে কয়েক ডাবল ডিজিটের মানুষ, সম্ভবত 20 থেকে 30 জন মারা গেছে। পাকিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে দূতাবাস আছে সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনারা পাকিস্তানের পুলিশকে গুলি করছে, দেখছেন তো, কয়েকজন 24-25 জন মারা গেছে। অর্থাৎ সারা পৃথিবীতে এই বিষয়টা নিয়ে একটা অবস্থান তৈরি হয়েছে। তো সেখানে বলা হচ্ছে যে গত 18 ফেব্রুয়ারি 36টি তামার তলোয়ার এবং 50টি তীরের ফলা জব্দ করেছে। আর আরব আমিরাত থেকে একটি এক্সপ্রেস ডেলিভারি ফ্লাইটে এই চালানটি ফিলাডেলফিয়ায় পৌঁছায়। এর গন্তব্য ছিল ফ্লোরিডার জ্যাক্স নভিল। সংঘাত শুরুর পর থেকেই দুই দেশ আপনার তাদের সীমান্ত প্লাস এয়ারপোর্টগুলো, ইমিগ্রেশনগুলো সেখানে খুবই গুরুত্বপূর্ণ চেকিং বসিয়েছে, কারণ যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে। ইরানের যোদ্ধারা শুধু ইরানের নাগরিক না, বিশ্বব্যাপী তাদের একটা যোদ্ধা আছে। এই যে আপনি বিদেশ বসে বাংলাদেশের মানুষেরা আমার নিউজ শোনেন, এই যে আপনি ভারতের মানুষেরা আমার নিউজ শোনেন, আপনারও মাঝে মাঝে ইচ্ছা হয় না যে একটা মেশিন গান যদি পাইতাম, একটা নিজে গিয়ে সরাসরি লড়াই নামতাম। মাঝে মাঝে এই ফিলিংসটা আমাদের মধ্যে কাজ করে। তো শুধু এটা আমাদের মধ্যে কাজ করে না, আমেরিকাতে অনেক মানুষ আছেন যে ডু অর ডাই এই টাইপের একটা ফিলিংসে আছে, তারা কিন্তু এখানে বড় ধরনের ঘটনা ঘটাইতে পারে। আর এই কারণে যুক্তরাষ্ট্র সরকার বা প্রশাসন, গোয়েন্দা সেক্টরগুলো অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন কয়েক গুণ তারা কিন্তু অ্যাক্টিভ, নজরদারি রাখছে আপনার ফোনে, আপনার সেটিং, ব্রাউজার হিস্ট্রিতে। আপনি ভাবতেছেন আপনি আউট অফ নেটওয়ার্ক, না, খুবই নজরদারি রাখছে। তো সবকিছু মিলিয়ে বলা হচ্ছে যে একটা বড় ধরনের অঘটন আমেরিকার ভেতরে ঘটানোর জন্য চেষ্টা করছে ইরান। আর এই জন্য তাদের যারা গুপ্ত যোদ্ধা আছেন, ছদ্মবেশী যোদ্ধা আছেন, তারা ছড়িয়ে পড়েছে। মার্কিনীদের প্রতি সরকারের আহ্বান হচ্ছে যে কোনো ধরনের সাসপিশিয়াস অ্যাক্টিভিটিস দেখলেই